আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে উন্নয়নের নতুন নতুন শিখর স্পর্শ করছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরো 5 বছর বাড়ানোর কথা ঘোষণা করেছেন। ছত্তিশগড়ে প্রথম দফা এবং মিজোরামে এক দফায় আসন্ন বিধানসভা নির্বাচনে আজ প্রচারের শেষ দিন। পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সরকার ভর্তুকি মূল্য 25 টাকা কেজি দরে খুচরো বিক্রি আরো জোরদার করেছে। নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 157 হয়েছে। জোর কদমে চলেছে ত্রাণ ও উদ্ধার কার্য। কলকাতার ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে উন্নয়নের নতুন নতুন শিখর স্পর্শ করছে। স্টার্টআপ, মোবাইল প্রস্তুত অথবা ডিজিটাল লেনদেন প্রতিটি ক্ষেত্রেই ভারত সমস্ত বাধা পেরিয়ে নতুন উচ্চতায় উঠে আসছে। শ্রী মোদী গত সন্ধ্যায় নতুন দিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের সামনে প্রধান বাধা হল পরিবারতন্ত্রের রাজনীতি এবং স্বজন পোষণ। তিনি বলেন, ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি এবং দারিদ্র্যের হ্রাস অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি বলেন, আমাদের ইচ্ছাশক্তি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে এবং তা সম্ভব হবে তাঁর সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার ফলেই। নীতি এবং সদিচ্ছার মাধ্যমেই দারিদ্র্য দূরীকরণ সম্ভব তা তাঁর সরকার প্রমাণ করেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। हमारे सामने एक बहुत बड़ा और रियल बैरियर रहा है गरीबी का। गरीबी को स्लोगन से नहीं, सॉल्यूशन से ही लड़ा जा सकता है। गरीबी को नारे से नहीं, नीति और नीयत से ही हराया जा सकता है। চন্দ্রযান 3-এর সাফল্যের ফলে দেশের নাগরিকদের মধ্যে এক নতুন আস্থার সঞ্চার হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের কার্যকলাপে ভারতকে নিয়ে বিশ্বের ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে। জলবায়ু পরিবর্তন প্রতিরোধের লক্ষ্যে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরো 5 বছর বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এই যোজনায় দেশের 5 কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার কথা ঘোষণা করে প্রবীণ এই বিজেপি নেতা বলেন, তিনি দারিদ্র্যকে দেখেছেন, তাই তিনি দরিদ্র মানুষের যন্ত্রণা বোঝেন। মধ্যপ্রদেশের রাতলামে এক জনসভায় ভাষণে শ্রী মোদী উজ্জ্বলা যোজনা, প্রতিটি ঘরে শৌচালয়, পাকা বাড়ি, নলবাহিত পানীয় জল, লাডলি লক্ষ্মী এবং লাডলি বেহেনার মতো প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, বিজেপি সরকার সর্বদাই মা বোনেদের স্বার্থে কাজ করে এসেছে। তিনি বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার মহিলাদের ক্ষমতায়ন এবং আদিবাসী কল্যাণের লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে থাকে। দরিদ্রদের কল্যাণই ডাবল ইঞ্জিন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন দেশের সবথেকে বড় জাতি হচ্ছে দরিদ্র। প্রধানমন্ত্রী বলেন, ভারত যে নতুন উচ্চতায় পৌঁছেছে তাতে মধ্যপ্রদেশের যথেষ্ট অবদান রয়েছে। ছত্তিশগড় এবং মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান শেষ লগ্নে জমে উঠেছে। ছত্তিশগড়ে প্রথম দফায় 20টি আসনের জন্য এবং মিজোরামে 40টি আসনের সবকটিতে ভোট গ্রহণ আগামী 7ই নভেম্বর। আজই প্রচারের শেষ দিন। 3রা ডিসেম্বর ভোট গণনা। সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নির্দল প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যাপক প্রচার চালাচ্ছে। সর্বভারতীয় স্তরের নেতারা দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিচ্ছেন। আইজলে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, কংগ্রেস সবসময় দেশের বৈচিত্র্য উদযাপন করে এসেছে। ঘৃণার রাজনীতিকে দূরে সরিয়ে যুবশক্তির জন্য আরো বেশি করে কর্মসংস্থান এবং উদ্যোগপতিদের উৎসাহ দানের লক্ষ্যে কংগ্রেস কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মিজোরামে একাধিক প্রশাসনিক সমস্যা রয়েছে। কোন দলের নাম না করে তিনি বলেন, গত 5 বছর মিজোরামে নষ্ট হয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে কংগ্রেসের শাসন পুনঃপ্রতিষ্ঠায় মিজোরামই পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গ্রামোন্নয়ন মন্ত্রী এবং মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা লাল রুয়াত কিমা বলেছেন, তারা পুনরায় ক্ষমতায় এলে রাজ্যের যুবক যুবতীদের স্বনির্ভর প্রকল্পের উপর জোর দেবেন, যাতে আরো বেশি করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অন্যদিকে জোরমস পিপলস পার্টি তাদের নির্বাচনী প্রচারে রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসকে সুরক্ষিত রাখার কথা উল্লেখ করেছে। অন্যদিকে বিজেপি তাদের নির্বাচনী প্রচারে সুশাসন এবং উন্নয়নের কথা তুলে ধরছে। দুর্নীতিমুক্ত মিজোরামের কথা বলে প্রচার চালাচ্ছে আম আদমি পার্টি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী গতকাল ছত্তিশগড়ের জগদলপুর এবং খারসিয়াতে নির্বাচনী প্রচারে অংশ নেন। শ্রী গান্ধী বলেন, কংগ্রেস আদিবাসীদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। কৃষি ঋণ প্রত্যাহার থেকে শুরু করে ছত্তিশগড়ের কৃষকরা ধানের সর্বোচ্চ দাম পাচ্ছেন। কিষাণ ন্যায় যোজনার আওতায় 23,000 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নারায়ণগঞ্জ জেলার কৌশলনগর গ্রামে গত সন্ধ্যায় মাওবাদী হামলায় এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে। ওই নেতা দলের জেলা সহসভাপতি ছিলেন। এর আগে এ মাসের 1 তারিখে বস্তার ডিভিশনেই মহারাষ্ট্র লাগোয়া সীমান্তে মাওবাদীরা 3 জন গ্রামবাসীকে অপহরণ করে হত্যা করে। এদিকে মাওবাদী অধ্যুষিত বস্তার ডিভিশনের বুথগুলিতে গতকাল থেকে নির্বাচনী আধিকারিকদের পাঠানো শুরু হয়েছে। সুকমা জেলায় 42টি এবং বিজাপুর জেলায় 34টি দলকে ইতিমধ্যেই হেলিকপ্টারে করে নির্বাচনী কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার জন্য ইলেকটোরাল বন্ড বিক্রয়ের দায়িত্ব ভারতীয় স্টেট ব্যাংককে দিয়েছে। এসবিআই তাদের 29টি শাখার মাধ্যমে এ মাসের 6 থেকে 20 তারিখ পর্যন্ত ইলেকটোরাল বন্ড বিক্রয় জারি এবং ভাঙানোর সুযোগ দেবে। জারি করার দিন থেকে 15 দিন পর্যন্ত এই বন্ড বৈধ থাকবে। নির্ধারিত মেয়াদ পেরিয়ে গেলে কোনো রাজনৈতিক দলই বন্ড ভাঙাতে পারবে না। যেদিন বন্ড জমা হবে সেদিনই রাজনৈতিক দলের অ্যাকাউন্টে সমপরিমাণ অর্থ জমা পড়বে বলেও জানানো হয়েছে। পেঁয়াজের অগ্নিমূল্য রুখতে ক্রেতা স্বার্থ সুরক্ষায় সরকার ভর্তুকি মূল্য 25 টাকা কেজি দরে পেঁয়াজের খুচরো বিক্রির উপর আরো জোর দিয়েছে। দেশীয় ক্রেতাদের হাতে পেঁয়াজের যোগান আরো বাড়াতে একগুচ্ছ পদক্ষেপের পাশাপাশি এই প্রক্রিয়া আরো যোগান বাড়াবে বলে মনে করা হচ্ছে। সরকার ইতিমধ্যেই পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $800 প্রতি মেট্রিক টন স্থির করেছে। গত মাসের 29 থেকে এই মূল্য কার্যকর হয়েছে। এছাড়া ইতিমধ্যেই সংগৃহীত 5 লক্ষ টন ছাড়াও অতিরিক্ত আরো 2 লক্ষ টন গুদামজাত পেঁয়াজ সংগ্রহ এবং বাজারে এর খুচরো বিক্রির মাধ্যমে সরকার আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান এক সরকারি আধিকারিককে জোর করে ফসলের নাড়া পোড়ানোয় বাধ্য করানোর জন্য দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে রাজ্যের জনগণের বিরুদ্ধে এই অমানবিক ঘটনার নিন্দা করে তিনি বলেছেন, এই জঘন্য অপরাধ দেখে সরকার নীরব দর্শক হয়ে থাকতে পারে না। নীতি আয়োগ আজ নতুন দিল্লিতে ডিজিটাল জনপরিকাঠামোর মাধ্যমে উন্নয়ন, বিকাশ এবং উদ্ভাবনের প্রচারে পরিবর্তনশীল প্রযুক্তির উপর একটি কর্মশালার আয়োজন করেছে। নতুন দিল্লিতে G20 শিখর সম্মেলনে বিশ্ব নেতাদের ঘোষণাপত্রে যে 10টি মূল ভাব বা থিমের উপর কর্মশালা আয়োজনের কথা হয়েছিল তারই প্রেক্ষিতে চতুর্থ এই কর্মশালাটি আয়োজিত হচ্ছে। বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে এই আয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। নেপালের পশ্চিম প্রান্তে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 157 হয়েছে। নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে শতাধিক মানুষ আহত এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। গতকাল মাঝরাতে 6.4 মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়। জাজারকোট এবং রুগুম জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে জাজারকোটের নলগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংয়েরও মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে নেপালে হওয়া ভয়াবহ ভূমিকম্পের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নেপালের এই দুঃসময়ে ভারত তার পাশে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না গাজাতে অপহৃত ইসরায়েলি নাগরিকদের ছাড়া হচ্ছে ততক্ষণ ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে না বলে জানিয়ে দিয়েছে। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্লিংকেন মানবিকতার স্বার্থে জনগণের সুরক্ষায় নেতানিয়াহুকে সাময়িক যুদ্ধবিরতির পরামর্শ দেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম নিশ্চিত করে জানিয়েছে যে তারা গাজার ওপর নিরস্ত্র নজরদারি ড্রোন মোতায়েন করেছে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, ওই ড্রোনগুলি পণবন্দীদের উদ্ধারের প্রয়াসে কাজ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ইসরায়েলের বিদেশমন্ত্রী এলি কোহেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এলি কোহেনের প্রশংসা করেন। বিদেশমন্ত্রী সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং দ্বিদেশীয় সমাধান সূত্রের বিষয়ে ভারতের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন III এর নেতৃত্বে এক প্রতিনিধি দল 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চলতি সপ্তাহে নতুন দিল্লি আসছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে ওই বৈঠকে আলোচনা হবে। ভারত গুয়াতেমালা বিদেশ দপ্তরের তৃতীয় আলোচনা গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব সৌরভ কুমার এবং গুয়াতেমালার উপমন্ত্রী কার্লা গ্যাব্রিয়েলা সামায়ো রেকারির সঙ্গে যৌথভাবে বৈঠকে সভাপতিত্ব করেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। 7 ম্যাচে 7টি জিতে 14 পয়েন্ট সংগ্রহ করে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছেছে। আজকের ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা শেষ 4-এ পৌঁছে যাবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে 33 রানে পরাজিত করেছে। অন্য ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তান নিউজিল্যান্ডকে 21 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে উন্নয়নের নতুন নতুন শিখর স্পর্শ করছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরো 5 বছর বাড়ানোর কথা ঘোষণা করেছেন। খবর শেষ হলো।
আজকের এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে নিয়মিতভাবে এই খবরগুলি আপনাদের কাছে পৌঁছতে পারে।